আমার ভিডিও এই ভিডিও হয়তো অনেকের পছন্দ হবে না। তো মেন্টাল সিমটমের উপরে আমার গোটা 5টা ভিডিও আছে, যেখানে লেকচার দিতে হয়তো কোনো কোনো জায়গায় হাউ টু কালেক্ট মেন্টাল সিমটম এর একটু আভাসও দেওয়া আছে, কিন্তু আমার মনে হয় সেইভাবে দেওয়া নেই। এই ভিডিওটা যেটা আমি বলব, আলটিমেটলি মেন্টাল সিমটম এর উপরে হোমিওপ্যাথি দাঁড়িয়ে আছে। কারণ একটা মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মন। তা সে মনের খবর যদি আমরা না পাই, মনের গ্রহণ নিয়ে যদি আমরা প্রবেশ করতে না পারি, তাহলে আমরা মেডিটেশনের সংগ্রহ করবো। কোনো রোগী বলবে যে আমার একাধিক পুরুষ সঙ্গী আছে, কোনো মহিলাটি বলবে যে আমি প্রেম করেছিলাম সেখানে বিয়ে হয়নি। তাহলে এই কথা রুগীর মুখ দিয়ে আদায় করতে হবে, এবং সেগুলো তোমাকে তোমার ট্রেনিং বইয়ে লিপিবদ্ধ করতে হবে। তো এইগুলো সংগ্রহ করতে গেলে কী করতে হবে, তার নিয়ম আছে, তার নিয়মকানুন মেনে চলতে হবে। সর্বোপরি যে কোনো নারীকে বয়স কম যাদের তোমার চেয়ে তাকে বোন ভাবো, যদি তোমার চেয়ে অনেক বেশি বয়স অনেক কম হয় তাহলে তাকে কন্যা ভাবো, হ্যাঁ, তাকে বন্ধু ভাবো, তাকে তোমার মা ভাবো, তাকে তোমার নিকট আত্মীয় কথা মনে করো সে আমার তো তাহলে নারী জাতির প্রতি তোমার সম্মান প্রদর্শন করো। আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা আমার কাছে এই হোমিওপ্যাথি শিক্ষা করে, তাদের প্রত্যেককে মুসলিম হলে তাকে কোরআন ছুঁয়ে, হিন্দু হলে তাকে গীতা ছুঁয়ে, খ্রিস্টান হলে তাকে বাইবেল ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হচ্ছে নারীর প্রতি, নারী জাতির প্রতি সম্মান প্রদর্শন করবে তারা। তো এই যারা মেনে নেয়নি তাদের আমি ছাত্র হিসাবে গ্রহণ করি, কারণ নারীর সম্মানের চেয়ে মূল্যবান জিনিস আর কিছু নেই। সময় দেখি ধর্ষিত নারীকে সময় 2-4 টাকা দিয়ে তাকে লাখ খানেক 2 লাখ 10 টাকা দিয়ে তাকে তার ধর্ষণের মূল্য ধার্য করা হয়। বিভিন্ন কী বলে লোকেরা এইসব করে। নারীর ইজ্জত ওই অর্থ দিয়ে কিনবে এমন পুরুষের সাধ্য, এমন সমাজের ধনী লোকের সাধ্য। সুতরাং সেই নারীর কাছ থেকে তোমরা সেই বিষয় শিক্ষা সংগ্রহ করতে গেলে তোমাদের অনেক বেশি সেন্সিটিভ হতে হবে, অনেক বেশি সহানুভূতিশীল হতে হবে, এবং অনেক বেশি মানবিক দৃষ্টিকোণ দিয়ে তোমাদের এই সব প্রশ্ন করতে হবে। আর বলবে আমি গায়ে একটা রেনকোট পরে আছি, রেনকোট পরে লেকচার দিচ্ছে, এই জন্য আমার ছাত্ররা একটু আপত্তি করছে, বলছে স্যার এখন তো বিষয় নেই, আর একজন এই জায়গাতে আছে ওটা পুরুষ। তো আমি ওদের বললাম যে 72 বছরের পুরো রূপ দেখানোর জন্য না, আমি ওটা পড়া আছে, ওটা পরেই থাকুক, আমি আর খুলব না। এই জন্য আমি আমার ছাত্রছাত্রী বা যারা ভিডিও দেখবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমার মনে পড়ে আমার প্রাক্তন রাষ্ট্রপতি ভারতবর্ষের এই পুরো নামটা কি এপিজে আব্দুল কালাম। উনি যে পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ বিজ্ঞানী, শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি, এটা কে জানে না। তার পোশাক, তার চলাফেরা, তার হাতের নখ দেখেছেন আপনারা, বড়, বিরাট বড়, মধ্যে মানুষ। তো আমরা তার রূপ নিয়ে, তার ওসব দিয়ে প্রশ্ন করেছি, কারণ কোয়ালিটি হচ্ছে সবচেয়ে বড় কথা। সুতরাং আমার ছাত্ররা আবার এই পোশাক পরে আমি লেকচার দিচ্ছি বলে ওরা একটু বলছে যে স্যার এটা পরে কথা লাগবে না, রূপ দিয়ে কী হবে, রূপ অসার। আজ আছে যেটা সেটা কাল থাকবে না। রূপের মোহে যারা ওই অন্ধ হয়েছে তারা ভুগেছে,
তারা কেউ কিন্তু এ হয়নি, তারা কোনো সময় তারা ওই রূপের প্রতি আসক্তি হওয়ার পরে তারা কিছু একটা ভালো কিছু পেয়েছে এমন না, ভালো করে খারাপ পেয়েছে। রূপ অভিশাপ, আশীর্বাদ নয়। তো যাক, আমার বক্তব্য এটা ছিল না, এটা আমি একটু বলে ফেললাম। ভিডিওটা বড় হয়ে যাবে, আমি একটু শর্ট করে ভিডিও বানাচ্ছি। এটা থেকে কীভাবে মেন্টাল সিস্টেম সংগ্রহ করতে হয় তার একটা আওয়াজ দেওয়ার চেষ্টা করছি না। আমি সম্পূর্ণ এসব নিয়ে আলোচনা করার কোনো অবকাশ নেই আমার, আর ভিডিও বড় করতেও চাইছি না। আর আমার শরীরের অবস্থাটা কি শুনুন, তার 72 বছর বয়সে আর কতটা কী করতে পারে, কণ্ঠ কমে আসছে ক্রমশ কোনো কাজ করার প্রতি যে আগ্রহ, সে আগ্রহ নিয়ে অনাগ্রহী হয়ে পড়ছে, বাক্যবিন্যাসে ত্রুটি বিচ্যুতি করছে। তাই বলছি, ধরা যাক যে একটা রুগীকে আমরা জানতে চাইছি যে তার দয়া মায়া আছে কিনা। তো আমরা এই দয়া মায়া আছে কিনা জানতে গেলে কী করবো? সে এতক্ষণ চেয়ারে বসেছিল, তার কার্যকলাপগুলো একটু লক্ষ্য করবো আগে থেকে। দেখা গেল যে সে চেম্বারে প্রচুর ভিড়, অনেক রুগী বসে আছে, সে আগে এসেছে, সে বলল ডাক্তারবাবু আমারটা পরে দেবো, উনি খুব অসুস্থ, আপনি ওনাকে ডেকে। আমি আমার নোট বইয়ে যখন ওনাকে দেখবো তখন প্রথমে লিখব যে সিম্প্যাথেটিক, দয়াবান ব্যক্তি। তা নাহলে কোনো রুগী বললো যে, বললাম দয়া মায়া কেমন আপনার, বললো ওই করেই তো গেলু, ওই করেই গেল। তারপরে আমি অনেক কথা তার সঙ্গে আলোচনা করলাম, করতে করতে তার কেসিং করতে করতে তার মাইন্ডটাকে ডাইভার্ট করে বললাম যে আচ্ছা, যদি আপনার পাড়ার একটা মানুষ না খেতে পায় তো আপনি তার জন্য কী করতে পারেন? কী করবো ডাক্তার, আমি তো যে বলি লোক, আমি করতে তাহলে তার দয়া মায়া নেই। এটা আমার খাতায় আমি কেস থেকে দিতে। তো সুতরাং এই সিমটমটা পেতে আমাকে অনেক কষ্ট করতে হয়। ওদের অনেক সময় আমি আমার রুগীদের কাছে, আমার রুগীরা বলে কত ভিজিট, কেউ প্রশ্ন করে, অনেক বন্ধু প্রশ্ন করে, আমি তাদের বলি আমার ভিজিট 0 to 5,000। আমি কখনো কখনো তার কাছে 5,000 টাকা নিই, তার কাছে শূন্য নেই, কিছুই নিই না পরিমাণ। তো এটা আমার চারিত্রিক বৈশিষ্ট্য বলতে পারে। ধনীকে টাকা দিতে হবে, কিন্তু দরিদ্র মানুষরা যাবে কোথায়? তাদের তো টাকা নেই, তাদের দেখবে কে, চিকিৎসা করবে কে? আমার একটা চেম্বারে এক এক সময় এত বেশি ভিড় থাকে যে অনেকে বলে যে এখানে আপনি রোজ আসুন। আমি বলি না, এখানে রোজ দিতে পারবো না, এই জন্যেই যে এখানে রোজ গেলে আমার টাকা পকেটে আসবে, কিন্তু আমি অনেক রকমের রুগী পেতে চাই। এক জায়গায় বিভিন্ন রকমের রুগী পাবো না, একটা ছোটো রুগী একটা চেম্বারে জড়ো হতে পারে না, গ্যালারি হতে পারে না। অতএব আমার অনেকগুলো চেম্বার এই জন্যেই, এবং আমি রুগী সবাইকে সুস্থ করতে পারি এমন নয়, চেষ্টা করি না। যাই হোক, তাহলে আমি আমাকে আরেকটা মেন্টাল সিমটম, সেটা আমি বললাম আচ্ছা আপনি ধর্ম মানেন? ধর্ম মানব না, ধর যাক সেই ইসলামপন্থী। আর ইসলামপন্থীরা যত বেশি ধর্মীয় ইয়েগুলো অনুশাসন মেনে চলে, আমার মনে হয় পৃথিবীর আর কোনো ধর্মের লোকেরা অতখানি ধর্ম অনুশাসন মেনে চলে। তো যদি কাউকে বলি যে, বলবো হ্যাঁ আমার করি কাউকে বল, হ্যাঁ দেখো আমি হজে গেছিলাম, আমি আলহাজ নামে আলহাজ, বা আমি হাজি, শেষই তার নাম লেখার সময় কিন্তু হাজি। যখন কোনো হাজি সাহেব বা কোনো এসে প্রথমে আলহাজ বা হাজির নামটা লেখায়, তখন আমি সেটা কোট করি এবং আমার পেস্টেক বইয়ে বলি, লিখে নিই যে গর্বিত, লোক দেখাতে চায় নিজেকে
আমার কাছে বলিষ্ঠ শান্তি চাই। কিন্তু আমি যদি বলি যে হ্যাঁ হ্যাঁ আমার ধর্ম তো ধর্ম ছাড়া ঈশ্বর আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহর প্রতি আমার থাকবে না, আমি তখন পাল্টা কোশ্চেন করি। আচ্ছা, তাদের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে, সেখানে কি আপনার মাথা নত হবে? সে বললো কী করে হবে স্যার, আমি মুসলিম, আমাদের আল্লাহ ছাড়া আমি আর কোনো কিছু জানি না, আমি সব মানি না, ওই হিন্দুদের ওই পুতুল আমি একদম, আমি তাকে রিলিজিয়াস কথা লিখব না। কারণ সে নিজের মাকে সম্মান করে কিন্তু অন্যের মাকে সম্মান করে না। তো আমি আমার ছাত্রদের বোঝাই, ধর্ম মানে মা, প্রত্যেকেই তার মাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করবেন, এটাই স্বাভাবিক রীতি বা নিয়ম। তার মা যত খারাপই হোক না কেন, কিন্তু তার মানে এই নয় যে তার অন্যের মায়ের সম্পর্কে কটূক্তি করা বা অন্যের মাকে খারাপ চোখে দেখা ইত্যাদি। যে অন্যের মাকেও শ্রদ্ধা করে, যে ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম মনে করেও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়, তারই সে ধার্মিক। অর্থাৎ আমি তখন রিলিজিয়াস কথা একটা লেখা আছে আমাদের হোমিওপ্যাথি রেপার্টারিতে, সেখানে আমি সেটা করি। তো সুতরাং আমরা বুঝতে পারছি, আমি যদি কাউকে জিজ্ঞেস করি আচ্ছা আপনার মাছ মাংস ডিম কোনটা খেতে ভালো লাগে, হ্যাঁ, তো সে যখন আমাকে উত্তর দেয় তখন আমি তার ভিতর দিকে তাকিয়ে থাকি যে সে কী বলে। সে যখন মাছ মাংস ডিম দুধ বলছি, সে বলছে দেখো দুধ, ও আমি জীবনে ছুঁই। তার মানে দুধের প্রতি তার এত অনীহা যে বলার মতো না। আমি তাকে কী ভালো লাগে জিজ্ঞাসা করেছি, আর সে উত্তর দিচ্ছে আমি দুধ একদম সত্যি দেখতে পাই না জীবনে খাই। তাহলে আমি কিন্তু তার আবার একটু মিল এই কথাটা আমার টেস্টিং হয়ে অনেক সময় অনেক কথা জানতে হয় আমাদের। একটা মহিলা কখনো বলবে যে আমি প্রেম করেছিলাম সেখানে বিয়ে হয়নি, তারপর থেকে আমি অসুস্থ হয়ে পড়েছি, কোনো মহিলাই বলবে না। মুসলিমরা তো বলবেই না, আর হিন্দুও বলবে এমন, মানে অন্য হিন্দু শুধু নয়, খ্রিস্টান ইত্যাদি অন্য ধর্মের লোকেরাও যে সহজে এটাও আমাদের ডাক্তারের কাছে বলবে, এটাও কিন্তু আশা করা যায়। তাহলে এই সিমটম বার করতে হবে। কেন না আজকে তাকে বিমর্ষ, আজকে তাকে এই করা, এসব থেকে কেন করছে সে জানতে হবে। হ্যাঁ, কবর খুঁড়ে বের করতে হবে তার প্রকৃত সত্য। অতএব তাকে এমন কিছু কোশ্চেন করতে হবে, এমনভাবে তাকে করতে হবে। আমি আমার মুসলিম যারা বোরখা পরে আসে, তো যারা কম বয়সী বা মধ্যবয়সী বা বৃদ্ধা ইত্যাদি, যাদের পিঠে হাত দিয়ে কথা বলা মারাত্মক অফেন্স। নারীর এটা তার অনুমতি ছাড়া তার গাও, তার হাতও স্পর্শ করা যায় না। তো আমি এটা অপ্রেসে করি, তার অনুমতি অপেক্ষা করি না। কেন? আমি তাকে আগে অ্যাসিওরেন্স দিই বা তাকে বলি, বা সে আমার মুখের অভিযোগ, একটি নারীর পুরুষ চেনার ক্ষমতা অপরিসীম, এটা আল্লাহ ভগবান দিয়েছেন তাকে। তো মানে নারী সহজে বুঝতে পারে যে এই ডাক্তারের ক্যারেক্টারটা কেমন। তো সুতরাং আমি তার পিঠে হাত রাখি, তো হাত থেকে তাকে বলি বলো তো বোন, বলো তো মা, বলো তো টুকি, তুমি কি ভালো ছিল তার সেখানে বিয়ে হয়নি। সে হয়তো এক সময় প্রথম দিকে স্বীকার তো করবেই না, তারপরে এক সময় সে দেখলো যে ডাক্তারবাবু কে বলা যায়, বলতে হবে, আমাকে বাঁচতে হবে। আমি আরও সেখানে বললাম যে যদি না বলো তোমার রোগ সাহায্য করবো না। তখন সে তার বাঁচার তাগিদে সে বললো হ্যাঁ ডাক্তারবাবু, আমি একজনকে ভালোবাসতাম, সে আমাকে, আমার সঙ্গে তার সহবাস পর্যন্ত হয়েছিল, সে আমাকে বিয়ে করে। সেটা আমার মনে করে প্রচণ্ড আছে, আমার সতীর্থ নষ্ট হয়েছে, আমার মানসিকভাবে আমি তার থেকে ভীষণভাবে ভেঙে পড়েছি।
তাহলে আমি কত সহজে তার মনের কথা জানলাম। আমি এমন পেশেন্ট পেয়েছি যে 60 বছর বয়স, তারপরেও সে একাধিক পুরুষ ছাড়া তার চলে না, একাধিক পুরুষ সঙ্গে তার তৈরি এনে করে। সে কি আমাকে সহজে বলেছে, কিন্তু আমি বিভিন্ন প্রশ্ন করে তার কাছে সেটা আদায় করতে পেরেছি। তুমি প্রশ্ন নয়, তার সম্পর্কে খোঁজ খবর নাও, তার ক্যারেক্টার, সে কীভাবে চলাফেরা করে, তার সম্পর্কে তুমি খোঁজ খবর দিতে পারো। হ্যাঁ, তো সেগুলো আরও ভালো, আরও উত্তম। তার পাশাপাশিগুলো জানেন, ও প্রতিষ্ঠা নিয়ে চড়ায়, সহজেই এটা পেয়ে গেলাম। আমি যদি কাউকে বলি যে আপনি কি কৃপণ, সে বোধ হয় চর মারবে, এমন এক একটা রুগী মানে সেরকম মুখের ইয়ে দেখি অভিব্যক্তি। তো কৃপণ এই কথাটা না বলে, হ্যাঁ, পেশা যদি কাউকে না বলে, আর তাকে যদি অন্যভাবে ভাষার প্রয়োগ করা যেতে বলে, হ্যাঁ, পেশা না বলে তাকে যদি অন্য ভাষা সমর্থ কোনো সাধু ভাষায় তাকে বলা হয়, তাহলে তার রাগ হবে না, দালাল বলে রেখে যাবে। লোক যদি বলি লোকাল, একেবারে মহাপুরুষ লোকাল, কেমন যে বলো আর কী বলে, কী বলে জানো, যারা জায়গা জমি ডেভেলপ করে, হ্যাঁ, তো সে তখন সে কিছুই মনে করে না। কিন্তু দালাল বলা যাবে না, বলা যাবে না যে সে পেশা, হ্যাঁ, তাকে প্রস্টিটিউট বলা যাবে না। কী বলা যাবে? যৌন কর্মী, তার গায়ে কারো গায়ে রাখবে। তাহলে যখন প্রশ্ন করা হবে পেশেন্টকে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, তাকে সেই ভাষায় প্রশ্ন করতে হবে এবং তাকে অত্যন্ত দরদ দিয়ে, তাকে অত্যন্ত কাছে নিয়ে সে প্রশ্ন করতে হবে। তুমি ডাক্তার আর ও রুগী, তুমি ধনী আর সে দরিদ্র, এইসব থাকলে হোমিওপ্যাথি ডাক্তারি করে যাবে। হোমিওপ্যাথি ডাক্তারি করতে হবে, মনে করতে হবে যে আমার পরিবারের সদস্য। সুতরাং মেন্টাল সিমটম এই আমরা বলি, মেন্টাল সিমটম সংগ্রহ করা সোজা নয়, খুবই কঠিন। আমি যদি ভূত হয়ে আছে, তো আধুনিক যুগের ছেলে, বিজ্ঞানের মেয়ে, সে কি বলবে যে হ্যাঁ আমার ভূত হয়ে আছে? বলবে না, সে বলবে না না ভূত আবার। কিন্তু আমি তাকে এমন কিছু কোশ্চেন করলাম, দেখা গেল যে হ্যাঁ বলে ওঠো, দোকানে আসলে গা চমচম একটু পড়ে, সে সবসময় না একটু। সুতরাং একটু সহজেই তার কাছ থেকে এই চিহ্ন পেয়ে গেলাম। তাহলে কতটা কৌশল করতে হয় ডাক্তারদের, হোমিওপ্যাথি ডাক্তারদের, কতটা জ্ঞান থাকতে হয়, কত পড়াশোনা থাকতে হয়, তবে ভালো হোমিওপ্যাথি ডাক্তার তৈরি হওয়া যাবে। আমি যদি কোনো পুরুষের কিছু লোকে ভুগছে, তাকে বললাম যে তো আপনি কনস্টিটিউশন গেছেন, আপনার সিভিল হয়েছে, সে কি উত্তর দেবে? চলমান গাড়ি রেখেছে এত বড় একটা, আর ভাল খাল্লা পরে এসেছে, হ্যাঁ, হজে গেছে, ওকে যদি আমি কোশ্চেন করি, ও কী করবে আমাকে? গলায় তুলসীর মালা আর কী বলে রামাবলী গায়ে, তাকে যদি আমি বলি আপনি প্রস্টিটিউশন গেছেন, আপনার সিভিল হয়েছে, সে আমাকে কী বলবে? হ্যাঁ, সে আর আমার কাছে তো আসবে না, আমাকে চর মারতে পারে। এবং লোকের কাছে বলে বেড়াতে হবে, যাই ওকে যাস না, আমি এই লোকের জন্য গেছিলাম, আমাকে এমন সব কোশ্চেন করেছে যে বলা হতো। সুতরাং হোমিওপ্যাথি মেন্টাল সিমটম সংগ্রহ করা খুবই কষ্টকর। যেমন এর গুরুত্ব বেশি, তত বেশি মেন্টাল সিমটম সংগ্রহ করা অত্যন্ত কষ্টকর, সমস্যার্থ। সিফিলিসে আক্রান্ত হলে তার চিহ্ন তার থাকে, সিফিলিসে আক্রান্ত হলে তার বংশ ধ্বংস হয়ে যায়। তার যে আমরা দেখি যে পাগল, আমরা দেখি যে পেটে থাকলাম সব বারবার 3 মাস 5 মাস নষ্ট হয়ে যাচ্ছে পেট থেকে বাচ্চা, হ্যাঁ, আমরা দেখছি মরা শিশু জন্ম দিচ্ছে, তার মানে সে সিফিলিসে আক্রান্ত। তবুও সে সিফিলিসটা নিজে অ্যাকোয়ার্ড করেছে নাকি বংশ পরম্পরা সে অ্যাকোয়ার্ড করেছে, সেটা জানতে আমাকে অনেক রকমের কোশ্চেন করতে হবে এবং আমাকে কনফার্ম হতে হবে সে বংশগতভাবে সে এই সিফিলিসে আক্রান্ত হয়েছিল। তার বাবা কি ঠাকুরদা অথবা তার বাবা, অথবা সে নিজে অ্যাকোয়ার্ড, সে নিজে ভুক্তভোগী, সে নিজে আক্রান্ত হয়েছিল, তার সেটা বার করতে হবে। সেটা বার করতে পারলে আমার চিকিৎসা কাজে সুবিধা হবে। তার মেন্টাল সিমটম সংগ্রহ করা কতখানি দুর্ভোগ, নিশ্চয়ই আমি 2-1টা কথা বলেছি।
আরও যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, আমার একটা উদাহরণ দিই। আজ থেকে প্রায় 35 বছর আগে আমি পাথরঘাটা নামক একটা গ্রামে পৌঁছতাম। তখন আমি সবটাই হাসপাতালের সাথে যুক্ত আছি, প্রচুর কি হতো ওখানে। তো একদিন আমি বাস থেকে নেমেছি, আমাকে এক ধরান্ত ফ্যামিলির এক সদস্য, সে তার ভাগ্নিকে দেখার জন্যে আমাকে নিতে এসছে। তা আমি বললাম যে আপনার ভাগ্নিকে দেখার জন্য তো আমি এখন যেতে পারবো না, কারণ আমার আওয়াজ হয়ে গেছে, আমার চেম্বার আওয়াজ, আমি যেতে পারবো না। তা আপনার ভাগ্নিকে দেখতে গেলে আমি কথা দিচ্ছি দেখে যাবো, কিন্তু আমার রুগী সব শেষ করবো, তারপর আমি আপনার বাড়িতে গিয়ে। তো ভদ্রলোক তো রীতিমতো ক্ষুব্ধ হলেন এবং আমার উপরে এমন ক্ষুব্ধ হলেন যে বলার মতো নয়। বললো, আপনি এখানে ডাক্তারি করতে পারবেন? হ্যাঁ, যাই হোক, আমি সেসব কথা বলতে আর চাইছি না। সেখানে তার বিরুদ্ধে করার পরিণাম হলো যে আমার চেম্বার প্রায় রুগী শূন্য হয়ে গেছে, এমন অবস্থা হয়েছে। কিন্তু ডাক্তার, আমি রোগ যদি কোনো ডাক্তার সারাতে পারে, তাহলে ওই রুগীকে যাই করা হবে না কেন, যে ভাষায় আক্রমণ করা হবে না কেন, রুগী যাবে। আজকে কথাই বলি, আজকে 12 থেকে 20 কিলোমিটার দূরে আমার চেম্বার থেকে তার ডিস্টেন্স প্রায় 100 কিলোমিটার দূর, সেখান থেকে রুগী এসেছে। দুটো কিডনি তার ফেলিওর, তাকে ডায়ালিসিস দেওয়ার জন্য ডাক্তাররা রেকমেন্ড করেছে। তো হঠাৎ আমার নাম শুনে এসেছেন গত সপ্তাহ, 2 সপ্তাহ সময়। তো আমি তাকে বললাম যে আমি ভালো করতে পারবো বলে মনে হয় না, আমি ওষুধ দিচ্ছি, কিন্তু যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনি দয়া করে অ্যালোপ্যাথি ডাক্তারের সাহায্য নেবেন বা ডায়ালিসিস করবেন। তো রুগী আমার কথা সম্মত হলেন। আমি প্রেসক্রিপশন লিখলাম যে প্রয়োজনে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে আমি তাকে দেখে ওষুধ দিলাম। 1 সপ্তাহে এত রুগীটার উন্নতি হয়, রুগী মেন্টালি এবং ফিজিক্যালি এতটা ভালো বোধ করছে যে তিনি রেকমেন্ড করে ওখান থেকে রুগী পাঠিয়ে দেবে। তারপরে আজকে সেই রুগী আমার কাছে এসেছে, তার এখনও 1 মাস ওষুধ দিচ্ছিলাম, 1 মাস হয়নি। তো আমাকে কালকে ফোন করেছিল যে ডাক্তারবাবু, এরকম আমার ওষুধ আছে এবং আমার কিছু ইনভেস্টিগেশন আপনি দিয়েছিলেন, আমি সেগুলো করেছি, আমি কি কালকে একবার আসবো আপনাকে ওইগুলো দেখাচ্ছি। তো উনি আজকে আমি বললাম ঠিক আছে, আসুন, আপনি ইনভেস্টিগেশন পেপারগুলো নিয়ে আসুন। তো ওনার সঙ্গে এত বেশি অসুস্থ মানুষ, যে সঙ্গে আরও 5 জন লোক এসেছে। এসে আর আমাকে, আমি আসছি, বৃষ্টি পড়ছে, আমি এই যে কোটটা গায়ে আছি, এই যেটা গায়ে আছি, কী বলে এটা, কী বলে, হ্যাঁ, রেনকোটটা গায়ে আছি। আর ফোন করেছে, তো ফোনটা আমি করতে বার করবো, নিশ্চয়ই ফোনটা ফিরবে, বা একটা গাড়িতে আছি, আমি গাড়ি চালাচ্ছি, ড্রাইভ করছি, তাহলে সুতরাং আমার মারাত্মক অসুবিধা হতে পারে, যে কোনো মধ্যে অ্যাক্সিডেন্ট করতে পারে। তো আমি তবুও তাকে ফোনটা ধরে বললাম যে বলে আমি চেম্বারে এসে দেখাবো, অলরেডি এসে গেছে, তো কী হচ্ছে, আপনি আমার ফোন করলেন কেন, চেম্বারে আমি যাবো। তো যাই হোক, আমি চেম্বারে উপস্থিত হয়ে দেখি যে ভিড় জমে গেছে। আজকে যেহেতু একটু পানি হয়েছে, বৃষ্টি হয়েছে, তাই আমার অ্যাসিস্ট্যান্ট এবং আমি একটু দেরিতে চেম্বারে পৌঁছি। এই দেখি অসংখ্য রুগী রাস্তায় দাঁড়িয়ে আছে, সেখানে চেম্বার যেহেতু খোলা হয়নি, তারা একটু বোধ করছে। তো আমি যে ফোন করেছিল যে ব্যক্তি, তাকে যা ভাষা মুখে ছিল তাই বলে আমার ফোন করলো। ওকে তো কালকে কথা হলো যে আমি আজকে আসবো, তাহলে আপনি এসে গেছেন চেম্বারে, এটা যাওয়ার দরকার ছিল কি? তো আলটিমেটলি সে ক্ষমা চেয়ে দিল। আমি তখন নরম হয়ে গেলাম এবং তাকে বললাম যে আমি পুরো মানুষ, আপনি গাড়ি চালাচ্ছি, আর এই মেয়েতে আমি আপনাকে ফোন করুন ইত্যাদি। তো আমি রুগীদের সময় অনেক সময় খুব বিহেভ খারাপ দেখাই, খারাপ করি। এমন হয়েছে যে আমি রুগীকে বলেছি দোকান ছুঁড়ে ফেলে দাও, সে আমাকে বলছে আমি এখানকার দোকান, আপনি কী বলছেন, আপনাকে একদম কী করবেন, আমি চুরি করে আছি, আর আমি
আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, আপনি কী করবেন, কী বললেন আমাকে? ডাক্তারকে সম্মান দিতে জানেন না, সেটুকু সেটুকু আপনার বলে জ্ঞান নেই, সেটুকু নেই, তো আমি আপনার ছুঁড়ে ফেলে দেওয়ার কথা ঠিকই বলছি। আমি এমন অবস্থা ঘটনা করেছি, আমার চেম্বার থেকে মানে 35 বছর মহিলাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দিয়েছি। কারণ সে এমন কিছু ব্যবহার করেছে যেটা একজন ডাক্তারের সঙ্গে যে সমস্ত সম্পর্ক, যে সমস্ত ব্যবহার করা উচিত ছিল তাই। সুতরাং রুগীকে ভালোবাসতে হবে, যেমন প্রয়োজনে ডাক্তারের হাত কত লম্বা সে ডাক্তারই জানে, তেমন আমরা শাসন করতে পারি, আমরা তাকে ভালোবাসতে পারি, আমরা তার জীবন দেওয়ার জন্যে যত রকম কিছু করা সম্ভব আমরা করতে পারি। আবার আমরা করে হ্যাঁ, যেটা বলছিলাম পাথরঘাটা, তো পরে সেই পাথরঘাটা সেই রুগী, হ্যাঁ, পাথরঘাটা সেই রুগী আমার কাছে তার চেম্বারে, আমার চেম্বারে নিয়ে গেল। কে নিয়ে গেল না, সেই রুগীর মানে মামি। তো তার মামি এলো, আমি নিজে বলছি মাংস খাবেন না, আর আমি খাচ্ছি, তো আমার ছেলের পর্যন্ত বলবে যে কী ব্যাপার, তুমি মাংস খেতে লোককে নিষেধ করে নিজে খাচ্ছ? তাহলে আগে নিজে সাধু হতে হবে, তখন তো অনেকে সাধু করে যায়। তো সে যখন এসছে আমাকে দেখাতে, তখন আমার চেম্বারে আবার সেই ভিড় করতে শুরু করলো যে ওই লোকটা তো আমাদের যেতে মানা করেছে, আর এই নিজেই যাচ্ছে। তো যাই হোক, সেই তার ভাগ্নিকে চেম্বার নিয়ে উপস্থিত হলো। আমি তাকে গোপন কিছু কথা জানার খুব প্রয়োজন ছিল বলে আমি তাকে ওখানকার সমস্ত রুগীগুলোকে বার করে দিলাম, বললাম এখানে থাকা যাবে না, ঘরে দরজা বন্ধ করে দিয়ে জিজ্ঞাসা করলাম যে করো। তো রুগী সহজে বললো না। পরে আমি অসংখ্য কোশ্চেন করে তার বাড়ির গার্জিয়ানের মুখ থেকে জানতে পারলাম যে সে তাদের মসজিদের কোনো এক কী বলো কে, যারা মসজিদের নামাজ পড়ে, হ্যাঁ, ইমাম। তো ইমামের প্রেম পড়েছিল, ইমামের প্রেমে পড়েছিল, কিন্তু বাড়ির লোকে এটা জানতে পেরে যায় এবং সে নিয়ে একটা ক্যাচাইন তৈরি হয়। ফলে সে তারপর থেকে অসুস্থ হয়ে পড়েছে। এই যে ঘটনা, যদি আমি না জানতাম তারা লোক সাথে রাখতাম। একজন হোমিওপ্যাথি ডাক্তারের চোখ তার নাক কীভাবে করে রাখতে হয়, এটা থেকে বোধহয় আপনারা অনুধাবন করতে পারছেন। একটা পেশেন্ট এসে কীভাবে বসছে, তার বসার ভঙ্গি কী, বসার ভঙ্গি দেখে আমরা বুঝতে পারি তার ক্যারেক্টার। কোনো ইয়ে আছে, সে পায়ের উপরে পা দিয়ে বসে, তার মানে সে আয়াসী, আয়েস তার প্রিয়। তবে আমার টেস্টে কি বইয়ে মেন্টাল সিম্পটম যেখানে লিখবো যে আরাম প্রিয়। কেউ স্টাউটলি বসে আছে, প্রৌডলি কথাবার্তা বলছে, তাহলে আমাকে লিখতে হবে যে সে অত্যন্ত কী বলবো উদ্ধত। তো কেউ এসে কান্না শুরু করে দিয়েছে, চেম্বারে এসে কান্না শুরু করে দিয়েছে, তাহলে কান্না শুরু করেছে কেন, সে কান্না শুরু করেছে, আমাকে খোঁজ খবর নিতে হবে যে কেন সে কাঁদছে। তো কান্নার কারণ রুগী একসময় বলে ফেললো, জানলাম যে তার জীবনে খুব দুঃখ কষ্ট, তাই সে কাঁদছে। কোনো কারণ আমার সময় দেখা যাচ্ছে কোনো কারণই খুঁজে পাওয়া গেল না, তখন এমন কিছু আমাদের বোঝাচ্ছে যে কারণ ছাড়া কাঁদতে হবে, এমন কিছু বোঝাচ্ছে। আমি সে থেকে খুব নির্বাচন করি। তাহলে এই যে ছোট্ট ছোটো ঘটনা, এই যে ছোটো ছোটো ঘটনাগুলো আবার দিলাম আমি, আমার মনে হয় আমার যারা তরুণ শিক্ষার্থী এবং যারা ওই একাধিক ওষুধ দিয়ে রোগ সারানোর চেষ্টা করেন, তিনি প্রফেসর হন আর তিনি যত বড় মাপের ডাক্তার হোক না কেন, আর যত বড় রোগী সারানোর যে দাবি করুক না কেন, সেগুলো ভাবনা ছাড়া কিছুই। হোমিওপ্যাথির সিঙ্গেল মেডিসিন দিতে হবে এবং মেন্টাল সিমটম ভালো করে সংগ্রহ করতে হবে, তবেই সে কিন্তু রোগ সারাতে পারবে। আমরা গত সপ্তাহে একটা রুগী এসছে, গত সপ্তাহ ভুল বলে ফেললাম, প্রায় 1 মাস কয়েকদিন আগে মাথায় জল জমেছে আর সেই সঙ্গে তার খিচুড়ি আছে। কোথা থেকে এসেছে, তার ভিডিওটা ছাড়বো আমরা পরের মাসে আসবে বলেছে। তো সে এসেছে, তো সে একটা বাচ্চা তাকে নিয়ে এসেছে, তা আমরা ওষুধ দিলাম। তো ওই বাচ্চা তো কিছু বলতে পারে না,
তাহলে আমি সিমটম পাবে কোথায়, কী করে আমি তাকে ওষুধ দেবো? বাচ্চা কিন্তু বলতে পারে না। তাহলে তাকে আমার পুঙ্খানুপুঙ্খভাবে অবলোকন করতে হয়েছে। তার গার্জেনের কাছ থেকে কিছু শিল্প নিতে হয়েছে, তার গার্জেনের ক্যারেক্টার, তার কিছু অনেক কিছু জানতে হয়েছে, যেগুলো আমি যদি সংগ্রহ করতে না পারতাম তাহলে আমি সেই রুগীটাকে সুস্থ করতে পারতাম না। আমরা 1 সপ্তাহ পরে ফোন পেলাম রুগীর কাছে, রুগীর মাথা একদম পানি নেই, চুপসে গেছে, তার কী বলে খিচুড়ি আর একবারও হয়নি, তো ইত্যাদি ইত্যাদি। তারপরে মাঝেও ফোন করে বললো ভালো আছে ভালো আছে। তারপরে বললো ডাক্তারবাবু, একসময় তারা ওষুধ শেষ হতে চললো, বললো ডাক্তারবাবু এ মাসে আর যাবো না, আমার পেশেন্ট তো ভালো আছে, আমি এ মাসে অনলাইনে আপনাকে দেখাবো। অনলাইনে আমি অনলাইনে যে টাকা নেই, আমার টাকাটা পরিমাণ অনেক বেশি, সেই টাকাটা ওরা অনলাইনে পাঠিয়ে দিয়েছে। আমি রুগীটা ওষুধ পাঠাবো, প্রেসক্রিপশন পাঠালাম, ওরা কোনটা থেকে ওষুধটা কিনে দেবে। তাহলে ভাবার চেষ্টা করুন, এইসব ঘরোয়া যদি আপনারা মনে না রাখেন, কীভাবে মেন্টাল সিমটম সংগ্রহ করতে যে প্রসিডিওরটা যদি ভালো করে মেনটেন না করেন, তাহলে ক্রনিক কেস কখন সারতে পারবেন না, কখনও ক্যান্সার সারাতে পারবেন না, কখনও থ্যালাসেমিয়া সারাতে পারবেন না, কখনও হাইড্রোসেফালাস সারাতে পারবেন না। ওই ভালো রাখতে পারবেন। আজকে আমাকে দেখো ইংলিশ সেই রুগীর দুটো কিডনিতে পাথর আছে, তার ইউট্রাসের সিস্ট আছে, তার হাড়ের অবস্থা অত্যন্ত শোচনীয়। তো সেই রুগীকে যে ডাক্তারকে দেখানো হতো এর আগে, রুগী এসে বলছে যে এই ওষুধ যখন খাচ্ছিল তখন তার খুব ভালো ছিল, কিন্তু এখন আর সে ভালো নেই। তো কী ওষুধ দিয়েছে? তারপর দেখলাম সে দেখি মাথার 3টে আছে, 4টে আর 6টা পেনলাইজ মেডিসিন। তো আলটিমেটলি এটা হোমিওপ্যাথি হচ্ছে, হোমিওপ্যাথি ডাক্তারেরা, হ্যাঁ ওই ডাক্তার আমি তাদের সামনেই বললাম যে এদের ধরে গুলি করে দেওয়া উচিত, এরা হোমিওপ্যাথির নাম করে মানুষকে ঠকাচ্ছে। হ্যাঁ, এরা ধর্মের ধ্বজাধারী, গলার তুলসী মালা পরে আর লোককে প্রতারিত করতে, লোক মানুষের চরিত্র হত্যা করছে। এটাই হচ্ছে। এবার আমি আবারও বলছি, আমার যদি দর্শক মণ্ডলীকে, আমার ছাত্র যারা করতে তাদের এবং সাধারণ মানুষকে যারা এই ভিডিও দেখছে তাদের বলছি যে ভালো করে রুগীকে স্টাডি করতে হবে, তারা আপনজন হয়ে উঠতে হবে, তবে সে তার মনের কথা বলবে।